অষ্টমপ্রহর, হরিবাসর কিংবা পুজো অনুষ্ঠান প্রায় কিন্তু এখন লেগেই থাকে। পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু অষ্টমপ্রহরটা সবথেকে বেশি হয়। তো এই অষ্টমপ্রহরের যে বিচে কলা রান্নাটা কিভাবে প্রভুরা বানিয়ে থাকে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার যে স্বাদটা বাড়িতে বানালে কিন্তু সেইভাবে আসে না। আজকে আমি আপনাদের সঙ্গে একদম পারফেক্ট অষ্টমপ্রহরের যে বিচে কলা রান্না হয় সেই স্বাদ একদম রেখেই কিন্তু এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন তাহলে আজকের রেসিপি শুরু করছি, বিচে কলা রান্না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এটা বিচে কলা রান্না, সবাই কিন্তু এই রান্নাটা জানে না। আর এই রান্নাটা একদম সঠিক নিয়মে যদি বানানো হয় তাহলে কিন্তু অষ্টমপ্রহরের স্বাদকেও হার মানিয়ে দেবে। যেহেতু প্রভুর নাম করে অষ্টমপ্রহর করা হয় সেই জন্য এর স্বাদটা দুর্দান্ত হয়। আর সেই নাম নিয়ে যদি আপনি বাড়িতেও করে থাকেন সেটাও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে। অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা বলে নিয়েছি, চলুন এবার ঝটপট করে রান্নাটা শুরু করে নিই। তার জন্য দেখুন এইখানে আমি এক ছোড়া বিচে কলা নিয়েছি। আর বিচে কলা রান্নার সময় কিন্তু বিচে কলাটা একটু পাকলও হতে হবে, যার ভিতরে বীজগুলো একটু কালো কালো হয়ে যাবে। সেই কলাতেই কিন্তু এই বিচে কলার রান্না সবথেকে সুন্দর হয়। তো এইখানে আমি দেখুন এক ছোড়া বিচে কলা ছিল, তো আমি বিচে কলাগুলো একটু গনে নিচ্ছিলাম। তো এইখানে আমার 14 পিস বিচে কলা ছিল। তো এটা আমি সম্পূর্ণই রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর সঠিক মাপ রেখেই কিন্তু এই রান্নাটা করতে হবে। তো এইখানে দেখুন বিচে কলাগুলোকে এবার সুন্দর করে কেটে নেব। বিচে কলাগুলো কাটার সময় হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলে তাহলে আঙুলগুলো আর কালো হবে না। আর নাহলে বিচে কলার আঠাতে কিন্তু আঙুলগুলো একটু কালো হয়ে যায়। তো এইখানে দেখুন আমি এবার আস্তে আস্তে বিচে কলাগুলো একটা বঁটি দিয়ে কেটে নেব। ছুরিতে করে কাটা যাবে না, সেই জন্য আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি। আজকে যারা আমার এই ভিডিওটা মেদিনীপুর থেকে দেখছেন, আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকের এই রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমি ঝটপট করে এখন কলাগুলো কেটে নেব। কলার চোপাটা কেটে নেওয়ার পরে এবার মাছ বরাবর কলাটা কেটে নেব। তো এইখানে দেখুন কলাটা কাটার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলাটা কতটা সুন্দর। আর এই রকমই কিন্তু পারফেক্ট কলা নিতে হবে। কলার বিচেগুলো দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে গেছে। তো এই রকমই পাকলো বিচে কলা নিতে হবে, তাহলে কিন্তু রান্নাতে দুর্দান্ত স্বাদ হবে। নরম বিচে কলাতে কিন্তু হবে না। সেই জন্য আবারও বলছি, পাকলো দেখে বিচে কলা নিতে হবে। তো এবার কলাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু অনেকগুলো বিচে কলা আছে সেই জন্য সবগুলো দেখাতে সময় লাগবে, সেই জন্য আমি অফ ক্যামেরাতে বিচে কলাগুলো সুন্দর করে কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি সব বিচে কলাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে জল দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এইখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দেখুন কিছুটা পরিমাণে জল দিয়েছি আর গ্যাসটা অন করে নিয়েছি। কলাটাকে এবার নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তো এইখানে কলাগুলো আমি কড়ার মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আগে। কলাগুলো সেদ্ধ করার জন্য একটা ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছি। আর কলাটা কিন্তু সেদ্ধ করার জন্য খুব বেশি সময় লাগবে না, জলটা ফুটে গেলেই কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই কলাটা সেদ্ধ হয়ে যাবে। তো এইখানে দেখুন কলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে নেব। জল থেকে সুন্দর করে কলাটা একদম ছেঁকে নিয়েছি।
তো এবার কলার মধ্যে আর কি সবজি দেয়া হবে সেটা দেখে নিন। তো আমি অফ ক্যামেরাতেই কিন্তু সবজিগুলো সব ছোট ছোট করে কেটে রেখেছি। তো এইখানে দেখুন পটল বেগুন কেটে রেখেছি, আর এইখানে পটলের ওজনটা 200 গ্রাম আছে, আর বেগুনের ওজনটাও কিন্তু 200 গ্রাম আছে, দুটোই সমান সমান রেখেছি। তো আপনারা যদি সবজির পরিমাণটা একটু কম বেশি করতে চান অবশ্যই করে নিতে পারেন। আর এইখানে দেখুন একটা বড় সাইজের আলু নিয়েছি, ওজন হিসেবে দেখলে আলুটা আমি 250 গ্রাম নিয়েছি। আর এইখানে রাঙা আলু নিয়েছি, রাঙা আলুটা 200 গ্রাম আছে। তো সমস্ত সবজির আমি একদম ওজন হিসেব করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর কলার পিসটা আবারও বলছি, আমার কলার পিস ছিল 14টা। তো এইখানে দেখুন এই কলার মধ্যে যা যা মশলা লাগবে সেটা নিয়ে নিচ্ছি। তো এইখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, এবার দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, এবার দেবো এইখানে 2 চামচের মতো সর্ষে পোস্ত বাটা। তো এইখানে দেখুন সর্ষে পোস্তটা আমার প্রায় বাটা থাকে, সেই জন্য আমি আর পিসা দেখালাম না। তো এইখানে সর্ষে পোস্ত বাটাটা নিয়ে নিয়েছি। তো সমস্ত মশলা নিয়ে নিয়েছি, আর যে বাকি মশলাগুলো আছে সেগুলো রান্না করতে করতে দেখিয়ে দেব। এখন এই মশলার মধ্যে অল্প জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব। এইখানে এবার মশলাগুলো সুন্দর করে গুলে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। বিচে কলার যত তেল দিয়ে রান্না করা হবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো এইখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল, আর তেল দিয়ে সবজিগুলো খুব ভালো করে এখন ভেজে নেব। তেলটাও কিন্তু সুন্দর করে গরম করে নিয়েছি। এবার প্রথমে দেব আলু আর রাঙা আলুটা। তো এইখানে আলু আর রাঙা আলুটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব আগে। আলু আর রাঙা আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরেই এর মধ্যে দিয়ে দিতে হবে পটল আর বেগুন। তো এইখানে পটল বেগুনটা দেওয়ার পরে সুন্দর করে এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলু পটল বেগুনটা নাড়াচাড়া করার সময় একটা ঢাকা দিয়ে দিলে তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে যাবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন সবজিগুলো কতটা নরম হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর সবজিগুলো এইভাবেই একটু নাড়াচাড়া করার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আর নুনের পরিমাণটা অবশ্যই দেখে দিতে হবে, যেহেতু কলার মধ্যে আগে থেকেই নুন দেওয়া আছে। তো এইখানে দেখুন পরিমাণ মতো নুন দিয়ে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দেব। তো এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না, সেই জন্য ঝালের পরিমাণটা একটু কম রাখবেন। তো লঙ্কা হলুদের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। বাকি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার সবজির মধ্যে মশলাটা দেখুন সুন্দর করে দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। তো এইখানে দিতে হবে আদা বাটা। তো আদা বাটাটা আমি এই সময় কিন্তু একটু ভুলে গিয়েছিলাম, পরে দেব। তো আদা বাটাটা দেওয়ার আগে কিন্তু আমি কলাটা দিয়ে দিয়েছি, তারপরে আদা বাটা দিয়েছি। তো এই সময় কিন্তু আদা বাটাটা দিয়ে দিলেই হবে। আমার একটু ভুলের জন্য আমি পরে দিয়েছি। তো আপনারা এই ভুলটা যাতে না করেন সেই জন্যই বললাম, যখন মশলাটা দেবেন তখনই আদা বাটাটা দিয়ে দেবেন। তো এইখানে দেখুন আমি সেদ্ধ করে রাখা কলাটা এই সবজির মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি। তো এইখানে যে রান্নাটা আপনারা দেখছেন কড়াখন্তির মধ্যে, এই রান্না কিন্তু কড়াখন্তির মধ্যে হয় না। এখন কিন্তু কড়াখন্তি দিয়েই রান্নাটা করা হয়ে থাকে। আগে কিন্তু অষ্টম প্রহর বাড়িতে তখন কিন্তু মাটির হাঁড়িতে করে আর তালপাতার যে ডাঁটা থাকে সেই ডাঁটা কিংবা বাঁশ কেটে এই রান্নাটা করা হতো। বাঁশ দিয়েই ভালো করে খুন্তির মতো করে নাড়াচাড়া করা হতো। আগেকার দাদু ঠাকুমারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো আপনারা নিশ্চয়ই জানবেন এই রান্নাটা মাটির হাঁড়িতে আর তালপাতার ডাঁটা কিংবা বাঁশ দিয়েই কিন্তু রান্না করা হয়ে থাকতো। তো যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে আমি সব মশলা একসঙ্গে মিশিয়ে নিয়েছি।
মেশানোর পরে এখানে দেখুন খুব সামান্য পরিমাণে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণে দিলে খেতে ভালো লাগবে, তো সেই জন্যই দিয়েছি। তো এইখানে দেখুন আমি চিনিটাও আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম না আদা দিতে আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য দেখুন যা মনে পড়েছে সঙ্গে সঙ্গে আদাটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আদাটা দেওয়ার পরে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছিল, মানে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। তো এইখানে খুব ভালো করে আদাটাও নাড়াচাড়া করে এখন জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আলু কলা সমস্ত কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা সরিয়ে দেখে নেব কলা আলু সেদ্ধ হয়েছে কিনা। তো এইখানে জলটাও কিন্তু প্রায় শুকনো হয়ে গেছে, আর সবজিগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো সবজিগুলোকে এবার খুব ভালো করে থেঁতলে নিতে হবে। তো থেঁতলানোর জন্য আমি এখানে একটা গ্লাস ব্যবহার করছি। তা আপনারা চাইলে ডাল কাঁটা দিয়েও এটা সুন্দর করে থেঁতলে নিতে পারেন। আমি একটা গ্লাস দিয়ে দেখুন সুন্দর করে একদম থেঁতলে নিয়েছি। তো এইভাবেই কিন্তু থেঁতলে নিতে হবে। থেঁতলানো হয়ে গেলে তারপরে কড়া থেকে কলাটা নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিতে হবে। তো আমি এখন একটা থালার মধ্যে কলাটা নামিয়ে নিচ্ছি। আবারও কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো একটা কড়ার মধ্যে প্লেট রেখেছি, এই প্লেটের মধ্যে কি কি ফোড়ন দেব সেটা দেখানোর জন্য। তো ফোড়নের মধ্যে দেখুন কালো সর্ষে নিয়েছি 1 চামচ ভর্তি করে, আর 1 চামচ ভর্তি করে দিয়ে দেব 5 ফোড়ন। তো এই ফোড়নগুলো কিন্তু অবশ্যই লাগবে, ফোড়নের পরিমাণটাও দেখে দিতে হবে, তবে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে। তো এইখানে দেখুন আমি 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, আর 4টের মতো আমি নিয়েছি তেজপাতা। এবার যেটা দেখাবো সেইটার জন্যে কিন্তু এই বিচে কলার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি শুকনো নিম পাতা। তো এইখানে নিম পাতা দিলে তবেই কিন্তু বিচে কলার স্বাদটা যে হবে একদম অষ্টম প্রহর বাড়ির মতো। তো এইখানে দেখুন আমি নিয়েছি কয়েকটা নিম পাতা। তো নেয়ার পরে দেখুন এবার সব কিছু আমি সরিয়ে দিলাম আপনাদেরকে একদম পারফেক্টভাবে দেখানোর জন্য। এইখানে আমি প্লেটটা রেখেছিলাম। এবার গ্যাস অন করে খুব ভালো করে কড়াটাও গরম করে নিয়েছি, আর কড়ার মধ্যে দেখুন বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আর এইখানে যতটা পরিমাণে তেল দিয়েছি আরও এতটা পরিমাণে তেল পরে ব্যবহার করব। তো সেটা আপনারা দেখতে পাবেন। এইখানে দেখুন তেলটাও গরম হওয়ার সঙ্গে সঙ্গে ফোড়নগুলোও দিয়ে দিয়েছি। নিম পাতাটা এখন কিন্তু দিচ্ছি না, ফোড়নগুলো আগে সুন্দরভাবে ভাজা হয়ে যাক। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন কিন্তু নিম পাতাটা দিতে হবে। তো এইখানে ফোড়নটা আগে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে, আর ফোড়ন থেকে কিন্তু সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো এইখানে চাইলে আপনারা নিম পাতাটা দিয়ে দিলেই হবে। তো আমি এইখানে নিম পাতাটা এখন দিচ্ছি না, নিম পাতাটা একটু পরে দেব। এখন আমি কলাটা এইভাবে দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আরও খানিকটা আমি তেল দিয়ে দেব। তো সরষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, আমি আগেই বলেছি। এই বিচে কলা রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগে, তবেই কিন্তু একদম অষ্টম পর বাড়ির মতো খেতে স্বাদ হবে। একটু ভালো করে নাড়াচাড়া করার পরে এবার এইখানে দেখুন আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তো আগেই বলেছি তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তবেই কিন্তু এই বিচে কলা রান্নাতে স্বাদটা একদম অষ্টম পর বাড়ির মতো হবে। তো এইখানে দেখুন তেলটা দেওয়ার পরে আরও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সাইডে দেখতেই পাচ্ছেন আমি একটা তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে একটু তেল গরম করে নিম পাতাটা ভেজে নিচ্ছি। তেল দিয়ে সুন্দর করে দেখুন একদম বিচে কলাটা সুন্দর করে রান্না করা একদম রেডি। তো এইখানে একদম শেষের মুখে আমি দেখুন নিম পাতাটাও সুন্দর করে ভেজে নিয়েছি। নেয়ার পরে এবার বিচে কলার সঙ্গে মিশিয়ে নেব।
খুব ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে পারফেক্ট অষ্টম প্রহরের বিচে কলা, যেভাবে আমরা খেয়ে থাকি একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো আমার এইখানে বিচে কলাটা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আপনাদেরকে এমনি বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।